বাবা, আপনার চা, চিনি কম দিয়েছি, যেমনটা আপনি পছন্দ করেন। দে মা দে। তুই না থাকলে আমার যে কি হতো। তোর মা মারা যাওয়ার পর তুই তো সংসারটা আগলে রেখেছিস। বাবা, ওসব কথা থাক। আজ আবহাওয়াটা বেশ ভালো, রোদের তেজ কম। ক্ষেতের দিকে যাবেন আজ? ইচ্ছে তো ছিল। পুকুর পাড়ে নারিকেল গাছগুলো পরিষ্কার করানোর দরকার। আর ধান ক্ষেতের আইল বাঁধার কাজটাও দেখতে হবে। শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না মা। কেমন যেন দুর্বল লাগে। আপনাকে কতবার বলেছি এখন আর ওসব নিয়ে চিন্তা করবেন না। কাজের লোক আছে, তারা দেখবে। আপনি শুধু বিশ্রাম নেবেন। ডাক্তার কাকু তো বলেছে ভারী কাজ একদম নিষেধ। বিশ্রাম তো নিতে চাই মা, কিন্তু নিজের হাতে গড়া সম্পত্তি চোখের আড়াল করতে মন চায় না। ভয় হয় যদি ঠিক মতো দেখাশোনা না হয়। আমি তো আছি বাবা, আমি কি আপনার মেয়ে নই? জমির হিসাব নিকাশ, সার বীজ সব তো আমি দেখছি গত 2 বছর। কোনো ভুল কি হয়েছে? না মা, ভুল হবে কেন? তুই আমার লক্ষ্মী মা। তোর বুদ্ধির কাছে তো গ্রামের অনেক ছেলেও হার মানবে। আল্লাহ তোকে সুখে রাখুক। তবে কুলসুমের জন্য মনটা পোড়ায়। মেয়েটা সহজ সরল। জামশেদ ছেলেটা কেমন কে জানে। ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে শুনি। দুলাভাই তো ভালোই মনে হয়, তবে ইদানিং ওনার আসা যাওয়াটা একটু বেশি মনে হচ্ছে না বাবা? আগে তো মাসে একবারও আসতেন না। জামাই মানুষ, আসে আসুক। হয়তো আমার বয়সের কথা ভেবে মায়া হয়। তুমি এমন ছটফট করছো কেন? ঘুমাবে না? অনেক রাত হয়েছে তো। ঘুম কি আর চোখে আসে কুলসুম? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কিসের চিন্তা? ব্যবসার কোনো সমস্যা হয়েছে? ব্যবসার কথা আর বলো না। বাজারে অনেক টাকা বাকি পড়ে গেছে। তার উপর তোমার বাবার শরীর নাকি খুব খারাপ শুনলাম। বাবার শরীর খারাপ? কই, শিরিন তো কিছু জানালো না। শিরিন ছোট মানুষ, ও কি বুঝবে রোগের গুরুত্ব? আমি আজ হাটে শুনলাম তোমার বাবা নাকি আজকাল খেতেও যেতে পারেন না, সারাদিন ঘরেই শুয়ে থাকেন। আমি কালই যাব বাবাকে দেখতে। অবশ্যই যাবে, কিন্তু একটা কথা বলি কুলসুম, মন দিয়ে শোনো। তোমার বাবা এখন বৃদ্ধ। ওনার ওই বিপুল সম্পত্তি, ধানের জমি, মাছের পুকুর, এগুলো দেখার মতো তো কেউ নেই। শিরিন তো মেয়ে মানুষ, তাও অবিবাহিত। গ্রামের কত খারাপ লোকের নজরজয় সম্পত্তির উপর পড়েছে, তুমি কল্পনাও করতে পারবে না। খারাপ নজর মানে? মানে বুঝছো না? তোমার বাবা সরল মানুষ। কেউ যদি তাকে ভুল বুঝিয়ে কিছু লিখিয়ে নেয় কিংবা জোরদখল করে নেয়, তখন তোমরা দুই বোন কি পথে বসবে না? না না, এমন কেন হবে? বাবা তো আছেন। বাবা কতদিন থাকবেন? আর থাকলেও এখন কি আর আগের মতো শক্তি আছে? আমার মতো একজন শক্ত সমর্থ পুরুষের এখন ওই সম্পত্তির দায়িত্ব নেওয়া উচিত। আমি তো আর পর নই, আমি তোমাদের জামাই, এই পরিবারের বড় ছেলে। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, বাবা যদি সম্পত্তিটা এখন আমাদের বুঝিয়ে দেন, মানে দেখাশোনার আইনি অধিকার আমাকে দেন, তবে আমি সব দুষ্ট লোকের মুখ বন্ধ করে দিতে পারি। এতে তোমার বাবাও নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবেন। কিন্তু বাবাকে রাজি হবেন? তুমি যদি ঠিকমতো বোঝাতে পারো, নিশ্চয়ই রাজি হবেন। তুমি বলবে, জামাই তো আমাদের ভালোর জন্যই বলছে। শিরিন ছোট, ও একা পারবে না। কাল সকালে চলো, তোমার বাপের বাড়ি যাই। দেরি করা ঠিক হবে না। কি ভাই জামশেদ, কাজ কত দূর? পাওনাদাররা তো আমাকে চাপ দিচ্ছে। তুমি যে বলেছিলে শ্বশুরের জমি বিক্রি করে আমাকে টাকা শোধ করবে। আরে ভাই, একটু ধৈর্য ধরো। জাল বিছিয়েছি, মাছ ধরা এখন সময়ের ব্যাপার। আজই বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। বুড়োকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করব যে না বলতে পারবে না। সাবধান ভাই, তোমার শালিকা শিরিন মেয়েটা কিন্তু খুব তেজি। শুনেছি ও নাকি বুদ্ধিমতীও। ও যদি বাগড়া দেয়। আরে রাখো তোমার শিরিন। মেয়ে মানুষের বুদ্ধি আর কতটুকু হবে? ধমক দিলে চুপসে যাবে। আর কুলসুম তো আমার হাতের পুতুল, যা বলবো ও তাই করবে। দেখো ভাই, দলিল লেখক রফিকের সাথে আমি কথা বলে রেখেছি। সে রেডি আছে। তুমি সিগন্যাল দিলেই সে কাগজ নিয়ে হাজির হবে। একদম তৈরি থাকতে বলো। আজ অথবা কালকের মধ্যে কাজ হাসিল করতে হবে। ওই বড় পুকুরটা বিক্রি করলেই তোমার সব টাকা শোধ হয়ে যাবে, আর আমার হাতেও মোটা অঙ্কের টাকা আসবে।
ঠিক আছে, শুভ কাজে দেরি করো না, যাও রওনা দাও। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি যে, এসো এসো। কুলসুম মা, তুই কেমন আছিস? বাবা, আপনার শরীর নাকি ভালো নেই? শুনলাম আপনি নাকি আজকাল খুব অসুস্থ থাকেন। কে বললো মা? বয়স হয়েছে, একটু আধটু দুর্বল লাগে, কিন্তু অসুস্থ তো নই। শিরিন আমার খুব যত্ন নেয়। আপা, দুলা ভাই, আপনারা কখন এলেন? বসুন, আমি শরবত করে আনি। থাক শিরিন, ব্যস্ত হতে হবে না। বাবা, আসলে আমরা একটা বিশেষ চিন্তায় আপনার কাছে এসেছি। কি চিন্তা বাবা? কোনো সমস্যা হয়েছে? সমস্যা আমাদের না বাবা, সমস্যা আপনার, মানে আপনার এই সম্পত্তির নিরাপত্তা নিয়ে। সম্পত্তির নিরাপত্তা? কেন, কি হয়েছে? বাবা, আপনি গ্রামের খবর রাখেন না। পাশের গ্রামের জব্বার মিয়ার জমি কিভাবে বেদখল হয়ে গেল জানেন তো? আপনি একা মানুষ, সাথে শুধু শিরিন। আপনাদের দুর্বল মনে করে অনেকেই জমি গ্রাস করার ফন্দি আটছে। হ্যাঁ বাবা, উনি ঠিকই বলছেন, আমাদের খুব ভয় করছে। আপনার কিছু হয়ে গেলে এই জমি জমা কে দেখবে? আল্লাহ ভরসা মা, আমি তো এখনো মরে যাইনি। বাবা, মরার কথা বলছেন কেন? হয়তো মত সৃষ্টিকর্তার হাতে, কিন্তু সাবধানের তো মার নেই। আমি বলছিলাম কি, আপনি যদি এখন জমি জমার দায়িত্বটা আমার কাঁধে তুলে দিতেন, তবে আমি বাঘের মতো পাহারা দিতাম, কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত না। দুলা ভাই, দায়িত্ব নেওয়া মানে কি? আপনি তো এমনিতেই পরামর্শ দিতে পারেন, তার জন্য কাগজপত্রের কি দরকার? শিরিন, তুমি ছোট, বড়দের কথার মধ্যে কথা বলো না। পরামর্শ দিয়ে জমি রক্ষা হয় না, আইনি ক্ষমতা লাগে। বাবা যদি আমাকে মুক্তারনামা বা হেবা করে দেন, তবে আমি আইনিভাবে লড়াই করতে পারবো। কিন্তু দুলা ভাই, বাবা তো এখনো সুস্থ, আর আমি তো পড়াশোনা জানি, জমির কাগজপত্রের কাজ আমিও বুঝি। বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন। তুমি মেয়ে মানুষ, তুমি কি লাঠিয়ালদের সাথে লড়াই করতে পারবে? কোর্ট কাছারিতে দৌড়াতে পারবে? এসব মেয়েদের কাজ না। বাবা, আপনি কি চান না আপনার সম্পত্তি নিরাপদে থাক, আপনার মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক? অবশ্যই চাই বাবা, কিন্তু জমি লিখে দেওয়ার ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে। বাবা, ভাবা ভাবির কি আছে? উনি তো নিজের মানুষ, উনি কি আমাদের ঠকাবেন? আপনি সই করে দিন, তাহলে উনি মন দিয়ে সব দেখাশোনা করতে পারবেন। হ্যাঁ বাবা, আমি তো আপনার ছেলের মতোই। সম্পত্তি আমার নামে থাকা আর আপনার নামে থাকা তো একই কথা। আমি কি এটা বকদখল করব? আমি তো শুধু পাহারাদার হব। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো, আমি একটু চিন্তা করি, কাল সকালে জানাবো। অবশ্যই বাবা, তবে দেরি করবেন না। দুলা ভাইয়ের কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। হঠাৎ করে সম্পত্তির প্রতি এত দরদ কেন উতলে উঠলো? আর আপাতত অবুঝের মতো কথা বলছে। আমাকে আসল ঘটনা জানতে হবে। শিরিন ফোনে ডায়াল করলো মাস্টার রাজহারের নাম্বার। আসসালামু আলাইকুম মাস্টার চাচা। ওয়ালাইকুম আসসালাম শিরিন মা, কি খবর? সব ভালো তো? চাচা, খুব একটা ভালো না, একটা জরুরি কথা ছিল। আপনি কি একটু সময় দিতে পারবেন? দুলাভাই আর আপা আজ এসেছে। দুলাভাই বাবাকে চাপ দিচ্ছেন সব জমি ওনার নামে লিখে দেওয়ার জন্য। কি বলছো মা, জমি লিখে দেওয়া? জমশেদ তো ইদানিং খুব বেপরা হয়ে উঠেছে শুনেছি, বাজারে ওর অনেক ঋণ। ঋণ? আপনি নিশ্চিত চাচা? হ্যাঁ মা, আমি শুনেছি সে নাকি জুয়া খেলে অনেক টাকা হারিয়েছে, পাওনাদাররা তাকে খুঁজছে। আমার মনে হয় সে তোমার বাবার সম্পত্তি বিক্রি করে ঋণ শোধ করতে চাইছে। হায় সৃষ্টিকর্তা, আমার সন্দেহের তাহলে ভিত্তি আছে। চাচা, এখন আমি কি করব? বাবা তো আপার কথায় প্রায় রাজি হয়ে গেছেন। তুমি ভয় পেও না মা, আমি খোঁজ নিয়ে দেখছি। তুমি শুধু খেয়াল রাখো যেন কোনো দলিলে তোমার বাবা সই না করেন। আমি কাল সকালে তোমাদের বাড়িতে আসবো, সাথে আরো দু একজন মুরব্বী নিয়ে আসবো। ঠিক আছে চাচা, আপনি তাড়াতাড়ি আসবেন। দুলাভাই কাল সকালেই নাকি কাজটা সারতে চান। চিন্তা করো না, আল্লাহ সহায় থাকলে কোনো অন্যায় হতে দেব না। আসুন রফিক সাহেব, আসুন। সব কাগজ রেডি তো? জি জমশেদ ভাই, আপনি যেমন বলেছেন সব একদম তৈরি, শুধু চাচার একটা সই লাগবে।
বাবা জামশেদ, এত তাড়াহুড়ো কিসের? শিরিন কোথায়? ওকে ডাকো, ও তো বাড়ির সব বোঝে। বাবা, শিরিন রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে, আর এসব জটিল কাগজ ও কি বুঝবে? আপনি সইটা করে দেন, তারপর ওকে ডাকবো। বেলা বেড়ে যাচ্ছে, রফিক সাহেবের আবার অন্য কাজ আছে। বাবা, আপনি এত সন্দেহ করছেন কেন? সইটা করে দিন, জামশেদ তো আমাদের ভালোর জন্যই করছে। আচ্ছা, দলিলটা আমাকে একবার পড়তে দাও, দেখি কি লেখা আছে। বাবা, আপনি তো চোখে চশমাটা নেননি, তাছাড়া এই আইনি ভাষা খুব কঠিন। আমি তো পড়েই দেখেছি। এখানে লেখা আছে আপনি আমাকে দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন, বাস, আর কিছু না। রফিক সাহেব, কলমটা বাবাকে দিন। এই রে চাচা, এই যে নিচে চিহ্ন দেওয়া আছে, ওখানে সই করুন। বাবা থামুন, সই করবেন না। শিরিন, তুমি আবার ঝামেলা করছো? ঘরের ভেতরে যাও, বড়দের কাছে বাধা দিও না। বাধা দিব না? আমার বাবার সর্বস্ব কেড়ে নিচ্ছেন আর আমি চুপ করে থাকবো? বাবা, কলম রাখুন। শিরিন, তুই কি বলছিস? আমার জামাই কি ডাকাত যে কেড়ে নেবে? আপা, তুমি বোকা হতে পারো, আমি নই। দুলাভাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই দলিলে শুধু দেখাশোনার কথা লেখা আছে? অবশ্যই। তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমার বড় বোনের স্বামী। স্বামী হলে কেউ সাধু হয়ে যায় না। বাবা, এই দলিলটা আমাকে দিন, আমি পড়ে দেখি। না না, তুমি এসবে কি বুঝো? বাবা, আপনি সই করুন তো। ছোট লোকের মতো আচরণ করবেন না। ছোট লোক আমরা নই দুলাভাই, ছোট লোক হলো তারা যারা বিশ্বাসের সুযোগ নিয়ে বয়স্ক মানুষের সম্পদ হাতিয়ে নিতে চায়। আসসালামু আলাইকুম। কি হচ্ছে এখানে? এত সরগোল কিসের? ওয়ালাইকুম আসসালাম আজহার ভাই। এই তো জামশেদ জমি জমা দেখাশোনার জন্য একটা কাগজ করতে চাইছে, কিন্তু শিরিন বাধা দিচ্ছে। কাগজ? দেখি তো কাগজটা। রফিক, কাগজটা আমার হাতে দাও। জি, মানে মাস্টার সাহেব। মাস্টার সাহেব, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি কেন নাক গলাচ্ছেন? গ্রামের মেম্বার হিসাবে যে কোনো অন্যায় নাক গলানো আমার দায়িত্ব। কাগজটা দাও বলছি। জামশেদ, তুমি এত বড় শয়তান! সেকান্দার ভাই, আপনি জানেন এতে কি লেখা? কি লেখা ভাই? ও তো বললো দেখাশোনার দায়িত্ব। ডাহা মিথ্যা কথা। এটা একটা হেবাবি লেওয়াজ বা দানপত্র দলিল। এতে লেখা আছে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে আপনার বসতবাড়ি, পুকুর এবং সমস্ত আবাদি জমি জামশেদকে দান করে দিলেন। আপনি সই করা মাত্রই এই বাড়ি মালিক হবে জামশেদ, আর আপনারা হবেন পথের ভিখারি। কি? না, এ হতে পারে না। তুমি আমাকে বলেছিলে শুধু দেখাশোনার কাজ। তুমি আমাকে মিথ্যা বলেছো। জামশেদ, তুই তুই আমার পেটের ছেলের মতো জেনেছি, আর তুই আমার গলা কাটতে চেয়েছিস? না মানে বাবা, আসলে বিষয়টা ঋণের চাপে। ঋণের চাপে? বাবা শুনেছেন, বাজারে ওর লাখ লাখ টাকার ঋণ। জুয়া খেলে সব উড়িয়েছে। এখন আপনার সম্পত্তি বিক্রি করে সেই ঋণ শোধ করতে চায়। ও আমাদের ভালোবাসে না, ও ভালোবাসে আপনার মাটিকে। রফিক, তুমি জেনে শুনে এই জালিয়াতি দলিলে কাজ করেছিলে। তোমাকে পুলিশে দেওয়া উচিত। মাফ করে দেন মাস্টার সাহেব, জামশেদ ভাই আমাকে টাকার লোভ দেখিয়েছিল। আমি গরিব মানুষ, ভুল হয়ে গেছে। ছি, আমি ভাবতেও পারিনি মানুষের মনে এত বিষ থাকতে পারে। কুলসুম, তুই দেখলি তোর স্বামীর আসল রূপ? বাবা, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি। আমি অন্ধের মতো ওকে বিশ্বাস করেছি। ও আমাকেও ঠকিয়েছে। ও আমাকে বলেছিল জমি নাকি আমাদের দুই বোনের নামেই থাকবে। আপা, কেঁদে লাভ নেই, সৃষ্টিকর্তা বাঁচিয়েছেন। বাবা যদি আজ সই করে দিতেন, তবে কাল আমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। বাবা, একবার মাফ করে দিন। শয়তানের দোকায় পড়ে গিয়েছিলাম, আর এমন হবে না। শয়তান তোমাকে ধোঁকা দেয়নি, তুমি নিজে একটা শয়তান। যার মনে আপন শ্বশুরের প্রতি দয়া নেই, যে নিজের স্ত্রীকে মিথ্যে বলে বাবার বিরুদ্ধে দাঁড় করায়, সে মানুষ নামের কলঙ্ক। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, কুলসুম। খবরদার, আমার নাম মুখে আনবে না। তুমি শুধু লোভী নও, তুমি বিশ্বাসঘাতক। বাবা যা বলছেন তাই করো। বেরিয়ে যাও এখান থেকে। জামশেদ, ভালো ভালো বিদায় হও, নইলে গ্রামের মানুষ জড়ো হলে তোমার পিঠের চামড়া থাকবে না। আজ বড় বাচ্চা বেঁচে গেলাম আমরা, সব শিরিনের জন্য। মা,
তুই না থাকলে আজ আমরা পথে বসতাম। বাবা, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি জানতাম সত্যের জোর মিথ্যার চেয়ে বেশি। ঠিক বলেছ মা, তোমার সাহস আর বুদ্ধিমত্তা আজ এই পরিবারকে রক্ষা করলো। সিকান্দার ভাই, আপনার এই মেয়ে হীরার টুকরা। আমি সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ভাই, আমি আর দেরি করব না। কালই আপনি একজন ভালো উকিল নিয়ে আসবেন। আমি আমার জীবদ্দশাতেই আমার সমস্ত সম্পত্তি কুলসুম আর শিরিনের নামে সমান ভাগে লিখে দিব। বাবা, আমি এই সম্পত্তির যোগ্য নই। আমি আপনার ক্ষতি করতে গিয়েছিলাম। না মা, তুই বোকা হতে পারিস, কিন্তু তুই আমার মেয়ে। তোর স্বামীর দোষে আমি তোকে ত্যাগ করব কেন? তবে আমি দলিলে এমন শর্ত রাখবো যে আমার মৃত্যুর আগে কেউ এই জমি বিক্রি করতে পারবে না। আর জামশেদ যদি ভালো হয়ে ফিরে আসে তবেই সে সংসারে জায়গা পাবে, নইলে নয়। বাবা, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সম্পত্তি নয়, আমাদের আসল শক্তি হলো আমাদের বন্ধন। লোভ দিয়ে সম্পর্ক হয় না, ভালোবাসা লাগে। একটা বড় বিপদ কেটে গেল। মা, তুই প্রমাণ করলি ছেলে মেয়েতে কোনো তফাৎ নেই, বরং বিপদের সময় মেয়েই বাবার ঢাল হয়ে দাঁড়ালো।